সারফরাজের পেশিবহুল হাতের উপর শূন্যে ঝুলে আছে রূপকথা। সারফরাজের বলা শেষ কথাগুলো যেন কানে ভুল শুনল সে। বার কয়েক পলক ঝাপটিয়ে সারফরাজের চোখে চোখ রাখতেই বড় বড় চোখ দুটো জলে টইটুম্বুর হলো। তাদের লুকানোর বিন্দু পরিমাণ চেষ্টা করল না রূপকথা। সারফরাজের ঘোলাটে আকাশি চোখজোড়া গভীরভাবে পরখ করল রূপকথা। অদ্ভুত চোখজোড়া, আগের মতোই সুন্দর আর গভীর, যেন স্বচ্ছ সমুদ্র। এতদিন বাদে সারফরাজকে ফিরে পেয়ে রূপকথা হু হু করে কেঁদে উঠল। দুই হাতে রাজলায় সারফরাজের খোঁচা খোঁচা দাড়িযুক্ত মুখশ্রী ভরে নিয়ে ব্যাকুল হয়ে শোধালো। কেমন আছো তুমি? অনেক বড় হয়ে গেছো। রূপকথার প্রশ্নে কেমন কেঁপে উঠল সারফরাজের প্রশস্ত বুক। সত্যিকারের অর্থে কেমন আছে সে? আদৌ কি এর উত্তর বলা উচিত? আমি ভালো আছি। আদৌ আমি ভালো আছি? কই, আমি তো ভালো নেই। এভাবে নিঃসঙ্গ একে কি কেউ ভালো থাকতে পারে? মনের কথা মনেই মাটি চাপা দিল সারফরাজ। মন সমুদ্রের উত্তাল ঢেউয়ের দলকেও কঠিনভাবে স্থির করল এই নিষ্ঠুর মানব। গলার অ্যাডাম অ্যাপল ক্রমাগত ওঠানামা করছে। বিষাদেরা চিৎকার করে কণ্ঠনালী ফাটিয়ে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু প্রশ্রয় দিল না সারফরাজ। বিষিয়ে ওঠা কম্পিত গলাকে স্বাভাবিক করে প্রত্যুত্তর করল। ভালো আছে রূপকথা। সারফরাজের চোখে রূপকথার দৃষ্টি এখনো নিবদ্ধ। লালচে ঠোঁটজোড়া নাড়িয়ে বলা ভালো আছি কথাটা মিথ্যে মনে হলো রূপকথার কাছে। চোখ জোড়া ভিন্ন কথা বলছে, কেমন অসহায়ত্বের ছাপ তাতে। কিন্তু ঘাটারো না রূপকথা। তপ্ত শ্বাস ফেলে নিচু হয়ে বিছানার নরম তোষকে রূপকথাকে বসালো সারফরাজ। এরপর নিজে বসলো রূপকথার পায়ের কাছের মেঝেতে, ঠিক 12 বছর আগে যেমনটি বসত। সারফরাজের সেট করা ঝলমলে চুলে অল্প হাত বুলালো রূপকথা। আকাশে চোখ বুঝে ফেলল সারফরাজ। পরক্ষণে নিজের হাত গুটিয়ে রূপকথা কান্না মিশ্রিত হাসলো অল্প। এরপর বলল, এতগুলো বছর একবারও আমায় দেখতে এলে না। এসেছিলাম যখন তোমার বয়স 8, তখন। সামনে এলে না কেন? ভয়ে। কিসের ভয়? ছাড়তে চাইনি তো। আর আমি চাইনি একজন খুনির ছায়া তোমার উপরে পড়ুক। আমি বড্ড অশুভ আর অলক্ষণের রূপকথা। সারফরাজের এহেন নিষ্ঠুর কথা শুনতে চাইল না রূপকথা। দুই হাতে নিজের কান দুটো চেপে ধরে বলে উঠল, চুপ করো, এসব শুনতে চাই না। তাচ্ছিল্য হাসল সারফরাজ, কিন্তু প্রত্যুত্তর করল না। রূপকথা সারফরাজের হাত দুটো চেপে ধরে নিজের কপালে ছুঁয়ে নীরবে কেঁদে উঠল। উষ্ণ জলধারা সারফরাজের হাত দুটো কেমন জ্বালিয়ে দিচ্ছে, সেই সাথে পুড়ে খাক হচ্ছে নিষ্ঠুর হৃদয়টাও। এই যন্ত্রণা সয়ে নিতে পারছে না সারফরাজ, তাই সে হাত টেনে সরিয়ে নিতে চাইল, কিন্তু রূপকথা ছাড়ল না। পালাতে চাইছো? সিক্ত গলায় প্রশ্ন করল রূপকথা। রূপকথার প্রশ্নে দৃষ্টি সরিয়ে নিল সারফরাজ। আজ যেন তার মুখের কথাগুলো কেউ বন্দি করে নিয়ে গেছে। চাইতেও একটা টু শব্দও করতে পারছে না। তার প্রতিনিয়ত মনে হচ্ছে গলার মধ্যখানে কেউ শক্ত হাতে চেপে ধরেছে। সেই কঠিন হাতের বাঁধন ফসকে একটা শব্দ পর্যন্ত ঠোঁটের আগায় গড়াচ্ছে না। সারফরাজের নীরবতায় রূপকথা আবারও বলে উঠল, কোথায় ছিলে এতদিন? রাশিয়া। কথাটা পুরোটাই মিথ্যে, কিন্তু সে সত্যি চেপে গেল। সারফরাজের হাত ছেড়ে দিয়ে দুই হাতের কর্পুটে চোখের জল মুছল রূপকথা। এরপর মাথা নিচু করে ধীর গলায় বলতে লাগলো, পাপা ক্যালিফোর্নিয়ার সেই আঙ্কেলের থেকে অনেক খোঁজ করেছে তোমার, কিন্তু তোমাকে পাইনি। আমার প্রতি মুহূর্তে মনে হতো তুমি আমার খুব কাছে লুকে আছো, তুমি আমার খুব কাছে কুলে আছো। একদিন ঠিক ফিরে আসবে তুমি। অপেক্ষার ফল মিষ্টি হয়, তাই না? সারফরাজ অল্প করে বলল, হুম। আবার ফিরে যাবে রাশিয়া? হুম। কবে? খুব দ্রুত। আমাকেও সঙ্গে নিবে? আকুলতা বিস্তৃত অনুরোধ করল রূপকথা। অনুভূতিহীন বুকটা কেমন ভেঙে এলো এবার সারফরাজের। এই আবদারের উত্তর কি? কিছুক্ষণ নীরব থেকে সারফরাজ বলল, ওখানে বড্ড অন্ধকার রূপকথা। অন্ধকারে মনস্টার থাকে। তুমি না অন্ধকারে ভয় পাও? সারফরাজের বোকা উত্তরে কিঞ্চিত শুকনো হাসল রূপকথা। এরপর শুষ্ক ঠোঁটজোড়া জিভের অগ্রভাগে ভিজিয়ে বলল, মনস্টার বলতে কিছুই নেই। আমি এখন বড় হয়ে গেছি সারফরাজ। আমার বয়স এখন 18। ওসব ভোলানো কথা বলে আমায় আর পালাতে পারবে না তুমি। রূপকথার বুদ্ধিদীপ্ত উত্তরে ঠোঁট টিপে হাসল সারফরাজ। এরপর রূপকথার পানে তাকিয়ে বলল, আমি তোমার জন্য ক্ষতিকারক রূপকথা।
আমার সামনে এত এসো না, পরে পস্তাবে। আমি মানুষরূপী শয়তান, আমার ভিতরে কোনো হৃদয় নেই। যা আছে সব অঙ্গার, তথ্য, কয়লা আর ছাই। ওই কয়লা আর ছাই আমি পরিষ্কার করতে চাই। পারবে না। বলেই উঠে দাঁড়ালো সারফরাজ। এরপর বেলকনি দিয়ে বাইরে দৃষ্টি মেলল। আকাশ ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে। এলোমেলো বাতাসে জানালা দরজার কার্টেনগুলো হুড়োহুড়ি করে উঠছে। গাছের ডালপালা দুমড়ে মুচড়ে একাকার। অল্প কিছুক্ষণের মধ্যেই খুব ভারী বর্ষণ ঝরবে মনে হচ্ছে। বেলকনি থেকে দৃষ্টি সরিয়ে ভারী গলায় সারফরাজ বলল, বাড়ি ফিরে যাও রূপকথা। সারফরাজের কথাটা কেমন কঠিন শোনালো। এভাবে তাকে তাড়িয়ে দিতে চাইছে সারফরাজ, কিন্তু কেন? রূপকথাকে নির্ভার দেখে সারফরাজ আবারও বলল, বৃষ্টি আসবে, বাড়ি ফিরে যাও। ভঙ্গুর গলায় শুধালো রূপকথা। সারফরাজ উত্তর দিল না, শুধু ফাঁকা দৃষ্টিতে রূপকথার পানে তাকিয়ে রইল। রূপকথা জেদি মেয়ের মতো বলল, তোমার থেকে কোথাও যাব না আমি। কেন থাকবে আমার কাছে? এভাবে চাইলে একটা ছেলে আর একটা মেয়ে থাকতে পারে? মানুষ কি ভাববে? যাই ভাবুক, আমি যাব না। বলেই খাটের উপর শক্ত আসনে বসল রূপকথা। রূপকথার এহেন পাগলামো কাণ্ডে বাঁকা হাসল সারফরাজ। তুমি আর ছোটটি নও রূপকথা, বাড়ি ফিরে যাও। তবে তুলে এনেছিলে কেন রাস্তা থেকে? ওখানেই ফেলে চলে যেতে। বাবা মায়ের সাথে সাথে আমিও মরে যেতাম। কেন দিলে নতুন করে জীবন? আমি বলেছিলাম আমাকে বাঁচাতে। চিৎকার করে কথাগুলো বলে দুই হাতে মুখ ঢেকে আবারও কেঁদে উঠল রূপকথা। সারফরাজ যেন মহা মুশকিলে পড়ল। এবার উপায় কি তবে? এই মেয়ে তো কিছুই বুঝতে চাইছে না। বড় হয়ে এমন মাথামোটা হলো কি করে এই মেয়ে? আদৌ এটা রূপকথাই তো নাকি? মনের ভাবনা ফেলে সারফরাজ রূপকথার মাথায় মমতার পরশ বুলিয়ে বলে উঠল, বাড়ি ফিরে যাও রূপকথা। আমার কাছে তুমি আর আগের মতো নিরাপদ নও। সর্বনাশ হয়ে যাবে তোমার। কি সর্বনাশ? কাঁদতে কাঁদতে শুধালো রূপকথা। রূপকথার প্রশ্নে ইতিউতি তাকালো সারফরাজ। ভেতরে কেমন যেন অদ্ভুত এক অনুভূতি খাচ্ছে। খুবই খারাপ একটা অনুভূতি। এই বয়সে এই অনুভূতি আসা স্বাভাবিক কিছু নয়, কিন্তু রূপকথাকে জড়িয়ে এমন অনুভূতির শিকার হতে চায় না সে। হাতের কার্পুটে একবার নিজের মুখ মুছে নিল সারফরাজ। এমন শীতল দিনেও কেমন ঘেমে উঠছে সে। শরীরে যেন 440 ভোল্টের ঝটকা লাগছে। এই বুঝি ব্লাস্ট হলো সে। কিন্তু এই বোকামে বুঝছে না কেন কিছু। সুফিয়ান চৌধুরীকে উচিত শিক্ষা দেব আমি। মেয়েটাকে এমন মাথামোটা গর্ধব বানাতে রেখে গিয়েছিলাম। এত বড় মেয়ে এমন বোকা হলে মানা যায়? হো গড, এই মেয়ে যায় না কেন? সারফরাজের উত্তপ্ত চিন্তা ভাবনার মাঝে এক বালতি পানি ঢেলে ঝিম ঝমিয়ে বর্ষণ শুরু হলো। সেই বর্ষণের পানে তাকিয়ে অসহায়ের ন্যায় সারফরাজ বলে উঠল, তবে কি দেশে ফিরে ফেসে গেলাম? আকস্মিক বৃষ্টিতে টনক নড়ল নেলির। বোকার মতো বাইরেই দাঁড়িয়েছিল সে। হুট করে বৃষ্টি এসে তাকে কেমন ভিজিয়ে দিল। বৃষ্টির জল একদম সহ্য হয় না তার। মাথায় লাগলেই নিউমোনিয়া ধরে যায়। জন্মের পর থেকে এই সমস্যা। এবার কি হবে তবে? উপায়ন্তর না পেয়ে দৌড়ে বাগানের কর্নারে ছাউনিওয়ালা বেঞ্চের কাছে গিয়ে দাঁড়ালো নেলি। ইতিমধ্যে বেশ খানিক ভিজে গেছে সে। নির্ঘাত জ্বরের চিন্তায় ঠোঁট ভেঙে কান্না এলো তার। জ্বর এলে সবকিছু তিতকুটে লাগে, কিচ্ছু খাওয়া যায় না। কিন্তু সে তো খেতে ভালোবাসে। এভাবে না খেয়ে বিছানায় পড়ে থাকলে কেমন হবে? আগাম চিন্তায় কেমন অস্থির হলো নেলি। দূর থেকে পুরো বিষয় খেয়াল করলো অভিরূপ। কামালের থেকে একটা ছাতা নিয়ে দৌড়ে এলো নেলির কাছে। এরপর বিনয়ের স্বরে বলল, ভেতরে চলো। এবার আর কোনো প্রকার তেরামো করল না সে। বাধ্য মেয়ের মতো অভিরূপের ছাতার নিচে এসে দাঁড়ালো। অভিরূপ এক হাতে ছাতা আরেক হাতে নেলিকে আগলে ঘরে ড্রয়িং রুমে নিয়ে এলো। সোফায় বসতে বসতে নেলি অভিরূপের উদ্দেশ্যে বলল, একটা টাওয়াল পাওয়া যাবে? আসলে আমার বৃষ্টির প্রাণীতে সমস্যা আছে। অভিরূপ মাথা নাড়িয়ে দৌড়ে চলে গেল দোতলায়। সারফরাজের ঘরের দুয়ার বন্ধ দেখে আর কড়া নাড়ল না। এরপর কামালকে ডেকে একটা গামছার ব্যবস্থা করে নিজেই হাত লাগিয়ে নেলির মাথা মুছে দিল। এই প্রথম নেলির মনে হলো ছেলেটিকে যেমনটি ভেবেছে সে আসলে তেমনটা নয়। অভিরূপের সিরিয়াস মুখপানে তাকিয়ে গভীরভাবে অভিরূপকে পর্যবেক্ষণ করল নেলি। কুচকুচে কালো মনের চোখ দুটো বড্ড অমায়িক, তাতে কেমন মায়া খেলা করছে। শ্যামবর্ণের শরীরটা বড্ড আকর্ষণীয়, লম্বা চওড়া যথেষ্ট, ক্লিন শেপ, গালের শক্ত চোয়ালে কেমন গাম্ভীর্য ভাব হুঙ্কার ছাড়ছে। চেপে রাখা লাল ঠোঁট দুটো যথেষ্ট মোহনীয়। অবশ্যই কোনো ভদ্রঘরের সন্তান হবে।
নেলির ভাবনার মাঝেই অভিরূপ স্বাভাবিক নরম গলায় বলে উঠল, চা খাবে? দেয়ালে থাকা ঘড়িতে নজর বোলালো নেলি। দুপুরে প্রায় 2টোর কাছাকাছি। খিদেই পেটে ইঁদুর দৌড়াচ্ছে। প্লেট ভর্তি করে আলু ভর্তা আর গরুর মাংস দিয়ে গরম গরম ভাত খেতে ইচ্ছে করছে। অবশ্য এমন বৃষ্টির দিনে গরম গরম ভুনা খিচুড়ি হলেও মন্দ হয় না। কিন্তু এই লোক ভাত অফার না করে চা অফার করছে কেন? খালি পেটে কেউ চা খায়? নেলির উত্তরের আশায় অভিরূপ ভ্রু উঁচিয়ে নেলির পানে তাকিয়ে রইল। কিন্তু নেলি উত্তর করবার আগেই পেটের মধ্যে কেমন গড়গড় শব্দ হলো। বাইরে থেকে সেই শব্দ স্পষ্ট শুনতে পেল অভিরূপ। নেলি লজ্জায় পেট চেপে ধরে বোকার ন্যায় হাসতে হাসতে বলে উঠল, রূপকথার অত্যাচারে সকালে সেভাবে খেতে পারিনি, গ্যাস্ট্রিকের প্রবলেম করছে। অভিরূপ এবার হাসলো না, সিরিয়াস দেখালো তাকে। দৌড়ে কিচেনে গিয়ে কামালকে জিজ্ঞেস করলো। দুপুরে মেনু কি আজকে? বৃদ্ধা কামাল ইতস্তত করে বলল, সাপরাজ তো বাসায় খায় না, তাই সেভাবে কিছু রান্না হয় না। কামালের উত্তরে অভিরূপ কিছুটা হতাশ হলো। আর দেরি না করে বৃষ্টির মধ্যে বেরিয়ে গেল সে। যাবার আগে নেলিকে বলে গেল, একটু পরে ফিরছে, অপেক্ষা করো। নেলি প্রত্যুত্তর করার সময় পেল না। নিজের বাইকে হাঁকিয়ে বের হলো অভি। একা ড্রয়িং রুমে চুপটি করে বসে নেলি ভাবতে লাগলো, ওই ডেঞ্জারাস ছেলের সাথে এত সময় রূপকথা কি করছে? বাতাসের সাথে পাল্লা দিয়ে বৃষ্টির বেগ আরো কয়েক গুণ বাড়ল। আকাশের ঘন মেঘ আর বিদ্যুৎ চমকানো দেখে মনে হচ্ছে সন্ধ্যার আগে এই বৃষ্টি আর থামবে না। তপ্ত শ্বাস ফেলে বিদেশ থেকে আনা একটা চকলেট রূপকথার দিকে এগিয়ে সারফরাজ বলল। নাও চকলেট খাও। সারফরাজের হাত থেকে চকলেট নিয়ে চুপচাপ বসে রইল রূপকথা, খেলো না। এটা দেখে সারফরাজ বলল, খাচ্ছ না কেন? রূপকথা অভিমানের স্বরে বলল। আগে বলো কোথায় কোথায় ঘুরলে এতগুলো বছর? রূপকথার প্রশ্নে কপালে চাপড় মারল সারফরাজ। এরপর অনেকগুলো দেশের নাম বলল। সেগুলো মন্ত্রমুগ্ধের ন্যায় শুনল রূপকথা। সারফরাজের মুখে এতগুলো দেশ ভ্রমণের নাম শুনে ছোট্ট বাচ্চার ন্যায় রূপকথা গদগদ হয়ে জিজ্ঞেস করল, আমার জন্য কি এনেছো ওই সব দেশ থেকে? সুফিয়ান চৌধুরীর কাছে পাঠানো প্রত্যেকটা গিফটের কথা চেপে গেল সারফরাজ। সুফিয়ান চৌধুরী নিজে থেকে স্বেচ্ছায় যে রূপকথার থেকে সারফরাজের বিষয় গোপন করেছে, এটা সারফরাজ খুব খুব করে টের পেয়েছে। যদিও সুফিয়ান চৌধুরীর এহেন নিষ্ঠুর আচরণে মনে মনে বেশ কষ্ট পেয়েছে সারফরাজ, তবুও রূপকথার সামনে সুফিয়ানকে প্রশ্নবিদ্ধ করতে চায় না সে। সারফরাজকে নিশ্চুপ কিছু ভাবতে দেখে রূপকথা বলে উঠল। একটা প্রশ্ন করেছি। রূপকথার চিকন স্বরে নিজেকে ধাতস্থ করলো সারফরাজ। এরপর ইতস্তত করে বলে উঠল, টাকা ছিল না রূপকথা। কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে বেশ পয়সাওয়ালা তুমি। এবার দমে গেল সারফরাজ। মিনমিন করে কিছু একটা বলতে চাইল সে, কিন্তু তার আগেই দরজায় নেলি কড়া নেড়ে ডেকে উঠল। রূপকথা, নেলির ডাকে বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলে দিল রূপকথা। এরপর শুধালো। কি চাই? নেলি একবার ভীত চোখে সারফরাজকে দেখে নিয়ে বলে উঠল। আম্মু ফোন করে জানতে চাইছে কখন ফিরবো। নেলির কথায় চট করে রূপকথা বলে উঠল। বলো আজ ফিরবো না। নেলি বিস্ফোরিত চোখে উত্তেজিত গলায় বলল। কি? চকলেটের প্যাকেট ছিঁড়ে চকলেট খেতে রূপকথা কিছুই হয়নি এমন ভঙ্গিতে বলে উঠল। যা শুনেছিস তাই ঠিক। আজ সরফরাজদের বাড়িতে আমরা থাকবো। রূপকথার উত্তরে চোখ মুখ কুঁচকে ফিসফিস করে নেলি বলল। তুই কি 2 বছরের ছোট বাচ্চা? এমন মেয়ে মানুষ হীন বাড়িতে এত বড় দামড়া লোকের সাথে রাত কাটাবি? চল বাড়ি চল, আমার খিদে পেয়েছে। রূপকথা দরজা ছেড়ে রুমে এসে সারফরাজের থেকে 2টো চকলেট নিয়ে নেলির হাতে গুজে দিয়ে বলে উঠল। এটা খেতে খেতে বাইরে অপেক্ষা কর, পরে তোর সাথে দেখা করছি। নেলি কিছু বলার আগেই ঠাস করে দরজা আটকে দিল রূপকথা। এরপর পুনরায় সারফরাজের সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে সারফরাজের চোখে চোখ রেখে শুধালো। হাভেলিতে গিয়েছিলি? হুম নিজের ঘরে হুম। দেয়ালে কিছু লেখা দেখতে পেয়েছিলে? না। আমি গিয়েছিলাম হাভেলিতে তোমার খোঁজে। তোমার ট্যাঙ্ক খুলে পুরনো কাপড় আর তোমার বাবা মায়ের ছবি আমি নিয়ে এসেছি। একটা মসৃণ দেয়ালে নিজের ঠিকানা আর তোমার জন্য একটা মেসেজও লিখে এসেছিলাম বড় বড় করে। কিচ্ছুটি দেখতে পাওনি? রূপকথার কথায় সারফরাজের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। রূপকথাকে কিছু বুঝতে না দিয়েই নিজেকে নিজে প্রশ্ন করল। কালো কালে দিয়ে কি রূপকথার মেসেজ আর ঠিকানা মুছে দেওয়া হয়েছিল? কে করেছে এসব? মনের ভাবনা প্রকাশ না
করল না সারফরাজ। এরপর হঠাৎই রূপকথার স্বপ্নে বলা কোনো ছেলের কথা মনে পড়ল সারফরাজের। তাই অধীর হয়ে সারফরাজ শুধালো, আচ্ছা, আমার মতো দেখতে বা আমার চোখের মতো চোখওয়ালা কোনো ছেলের সাথে রিসেন্টলি তোমার দেখা হয়েছে? সারফরাজের প্রশ্নে কিছুটা অবাক হলো রূপকথা। এরপর বলল, কেন বলো তো? এমনি জানতে ইচ্ছে হলো। কিছুক্ষণ নীরব থেকে রূপকথা বলল, হুম, কেমন দেখতে সে? তোমার মতো চোখ, কিন্তু তোমার থেকে একটু গাঢ়। আর ছেলেটা না একটু অদ্ভুত। মানে? ছেলেটা আমার সাথে ঢাকায় এসেছে। পাপা নিজে কেবিনের সিট কেটেছে আমার জন্য, কিন্তু হঠাৎই সেই ছেলে কেবিনে হুড়মুড়িয়ে উঠে বলে এটা তার সিট। আর সবচাইতে অবাক করার বিষয়, তাকে ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে কালো পোশাকধারী কিছু মানুষ বেশ সম্মানের সাথে প্রটেক্ট করে নিয়ে যাচ্ছিল। আমার মনে হয় সে বিশেষ কেউ। তাকে দ্বিতীয়বার আমার মেডিকেল কলেজে দেখেছি আমি। রূপকথার উত্তরে সারফরাজ একটু চিন্তিত হলো। এরপর বলল, আবার দেখা হলে ছবি তুলে রাখবে, আমি তাকে দেখতে চাই। কেন বলো তো? তুমি কি তাকে চিনো? মনে হয়। ঘড়ির কাঁটা তরতর করে সময়ের পর সময় পার করে চলেছে। বৃষ্টি থামার নাম নেই। আকাশে যেন আজ ফুটো হয়ে গেছে। থেকে থেকে গগন কাঁপিয়ে বাজ আছড়ে পড়ছে ধরণীতে। তার সাথে পাল্লা দিয়ে বর্ষণের ধারা। সারফরাজদের বিশাল বাসার ঘর থেকে বাইরের খোলামেলা প্রকৃতি বেশ করে উপভোগ করা যায়। যিনি বাড়িটা গড়েছিলেন তিনি নিঃসন্দেহে রুচিশীলার শৌখিন। বাতাসের তোড়ে সারফরাজদের দেশি বিদেশি দামি দামি ফুলের গাছগুলো হেলে দুলে দুমড়ে মুচড়ে যাচ্ছে। কিছুক্ষণ আগের ফুটন্ত ফুলগুলো লুটিয়ে যাচ্ছে গাছের তলায়। বাতাসের শক্তির সাথে টিকতে না পেরে লিচু সমেত চিকন ডালগুলো ঘাসের উপর ভেঙে পতিত হলো। নেলি এই দৃশ্যে বেশ মর্মাহত হলো। নিজের বাড়ি হলে এক্ষুনি সেগুলো কুড়িয়ে নিয়ে আয়েশ করে খেতে বসতো। আর এদিকে একা একা বসে বসে মশা মারতে হচ্ছে তাকে। যেও একটা মানুষ হলো আলাপ করার, সেও ভিজে ভিজে কোথায় যেন চলে গেল। অলস শীতল বর্ষণ মুখর দুপুরে বেশ করে ঘুম পেল নেলির। একটা বিছানা হলে মন্দ হতো না, জম্পেশ একটা ঘুম দেয়া যেত। নেলির ভাবনার মাঝে আমজাদ হায়দারের ফোন এলো। ফোনের কর্কশ শব্দে এক প্রকার লাফিয়ে উঠল নেলি। স্ক্রিনে তাকিয়ে বাবার নম্বর দেখেই ভয়ে ঢোক গিলল। এরপর ফোন কানে তুলে বলল, হ্যাঁ বাবা। আমজাদ হায়দার উদ্বিগ্ন হয়ে শুধালো। নেলি চট করে বলে উঠল, না না না, না না, এসো না। আমি রূপকথাকে নিয়ে আমার স্কুল ফ্রেন্ড মিতার বাড়িতে এসেছি। ওর মা ছাড়তে চাইছে না। আমাদের যেতে দেরি হবে, আবার নাও ফিরতে পারি। রূপকথা নাকি এখানে এসে ভালো লাগছে। মেয়ের প্রতি আমজাদ হায়দারের অগাধ বিশ্বাস। তাছাড়া মেয়েকে ঘরের কোণে চেপে রাখতেও পছন্দ করেন না তিনি। বাবার ঘরে যতদিন আছে পাখা মেলে উড়ুক না। সংসার শিকল ভেঙে মেয়েরা কি আর দূরে আকাশে ডানা মেলতে পারে? আমজাদ হায়দার আর কথা বাড়ালেন না, ফোন রেখে দিলেন। আমজাদ হায়দার ফোন কাটতেই ঠোঁট গোল করে শ্বাস ছাড়ল নেলি। এরপর আবার বাইরের দৃশ্যে মনোযোগী হলো। রেস্টুরেন্ট থেকে কয়েক পদের খাবার নিয়ে ঝুম বৃষ্টির মাঝে ভিজে ভিজেই বাইক চালিয়ে ফিরে এলো অভিরূপ। বাড়ির আঙ্গিনায় ঢুকতেই কতগুলো ডাল ভেঙে পড়ে আছে লিচু তার নজর এলো। দ্রুত পায়ে সেগুলোর নিকট গিয়ে দুই হাতে কুড়িয়ে দৌড়ে ঘরে ফিরে এলো। পুরোটা দৃশ্য নেলির নজরে বন্দী হলো। হুট করেই অভিরূপ ছেলেটার প্রতি অনন্য এক ভালো লাগা কাজ করলো তার। অভিরূপ ঘরে এসে কামালের উদ্দেশ্যে হাঁক ছাড়ল। কামাল দৌড়ে এসে ভিজে জুবুথুবু হওয়া অভিরূপকে দেখে বলে উঠল, তাড়াতাড়ি গোসল ছেড়ে পোশাকটা পাল্টে নাও, আমি খাবার সার্ভ করছি। অগত্যা অভিরূপ দৌড়ে দুতলায় সারফরাজের ঘরের সামনে এসে দরজায় কড়া নাড়ল। সারফরাজ এগিয়ে দরজা খুলে অভিরূপকে এমন অবস্থায় দেখে কিছুক্ষণ নীরব রইল। এরপর শুধালো, ভিজেছিস কেন? চুল ঝাড়তে ঝাড়তে অভিরূপ বলল। অভিরূপের কথায় দেয়ালের ঘড়িতে নজর দিল সারফরাজ। প্রায় ৩টার কাছাকাছি। সারফরাজ প্রতিউত্তর করবার আগেই অভিরূপ বলল, টাওয়াল, টি শার্ট আর ট্রাউজার দে প্লিজ, খুব ঠান্ডা লাগছে। সারফরাজ দ্রুত হাতে কাবার্ড খুলে একটা ডার্ক নেভি ব্লু টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার এগিয়ে দিল অভিরূপের পানে। এরপর বলল, পোশাক পাল্টে এখানে আয়, কথা আছে। অভিরূপ চলে যেতে এই রূপকথা সারফরাজের পানে তাকিয়ে বলল, কটা প্রেম করলে এ পর্যন্ত? প্রেমের কথা শুনে খুক খুক করে কেসে উঠল সারফরাজ। তার মতো মানুষের সাথে প্রেম করে বেঘরে প্রাণ হারাতে কে চাইবে? আছে নাকি তার? আচ্ছা, আর এসব প্রেম ভালোবাসার
আবার অঢেল সময় আছে নাকি তার? প্রেমিকার ঠোঁটে টাস টাস সিল মারার চাইতে নিজের চারপাশে ঘুরে বেড়ানো, অপছন্দের মানুষদের জীবন সিল মারা বেশি আনন্দ, যার কাছে তার আবার কিসের প্রেমপ্রীতি? সারফরাজকে নিরুত্তাপ দেখে রূপকথা বলল, বড় হয়ে অনেক সুদর্শন হয়েছো। তোমাকে দেখে আমার কেমন কেমন যেন ফিল হচ্ছে। তুমিও বড় বেহায়া হয়েছ। ভেবেছিলাম বড় হয়ে বুঝতে হবে, কিন্তু তার বদলে মাথা মোটা গাধি হয়েছ। এহেন গাধি মিলোক আমার দু চক্ষের বিষ। যাও, বাড়ি ফিরে যাও। সারফরাজের মুখে আকস্মিক এহেন শব্দ বোমায় স্তম্ভিত হলো রূপকথা। মনে মনে হচ্ছে তার কান ভুল শুনল, তাই পুনরায় শুধালো, কি আমি বেহায়া? আমি মাথা মোটা গাধি? সারফরাজ ভনিতা না করে বলে উঠল, নয়তো কি? কিভাবে আমি বেহায়া মাথা মোটা গাধি? ধমকে জিজ্ঞেস করলো রূপকথা। সারফরাজ ইতস্তত করে নিচু গলায় বলল, এখনো ঝুম বরাবর বৃষ্টিতে একটা পুরুষ মানুষের সাথে দরজা বন্ধ করে আটকে রয়েছ। মানুষ কি ভাবছে? দরজা বন্ধ করে তোমার শ্লীলতাহানি করছি? রূপকথার বেফায়েশ কথায় সারফরাজ দুই হাতে মুখ চেপে ধরে বলে উঠল। আস্তাগফিরুল্লাহ। সারফরাজের এহেন বোকা বোকা অবয়ব দেখে ফিক করে হেসে দিল রূপকথা। এরপর বলল, ঠিক আছে, বাইরে চলো, খিদে পেয়েছে। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা অসংখ্য চকলেটের খোসার পানে তাকিয়ে সারফরাজ শুধালো, ওই ছোট পেটে কি আছে রূপকথা? দৈত্য দানবের বসবাস? হাত দিয়ে ধরবে? বলেই সারফরাজের কাছে এগিয়ে এসে হাত টেনে ধরল রূপকথা। রূপকথার অকপটে বলা কথায় আর স্পর্শে ছিটকে সরে এসে সারফরাজ বলল, ইয়া আল্লাহ, ছি 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 ছি, আমি এসব করি না। সারফরাজের চরিত্র সম্পর্কে ইতিমধ্যে অবগত হয়ে গেছে রূপকথা। মানুষটা সত্যি তার সেভিয়র। সে আগের মতোই রয়েছে, একটুও পাল্টায়নি। আচ্ছা, তাদের এই সম্পর্কের নাম কি এখন? কোন সম্পর্ক ধরে সারফরাজের আশেপাশে ঘুরঘুর করবে রূপকথা? সেভিয়র, পরিচিত মানুষ, নাকি বন্ধু? নিজেকে নিজেই প্রশ্ন করে উত্তর খুঁজে পায় না রূপকথা। এদিকে সারফরাজ দরজা খুলে বাইরে বের হতে হতেই রূপকথা এক বিশাল আবদার করল। আমাকে ছোটবেলার মতো একবার কোলে নেবে সারফরাজ? বহুদিন কোলে উঠি না। আমার বাবার পর তোমার মতো কেউ এত যত্ন করে আমায় কোলে নিতে পারেনি। তোমার গলা জড়িয়ে ধরে কোলে ওঠার মতো প্রশান্তি আমি আর কোথাও পাইনি। নেবে একবার? রূপকথার আবদারে সারফরাজের শক্ত হয়ে দাঁড়িয়ে গেল। ঘিলুহীন মেয়েটা আজ তাকে এভাবে পেয়ে বসেছে। পরিচয় না দিলেই বোধহয় ভালো ছিল। এত বড় মেয়েকে কিভাবে কোলে নেবে সে? কোলে ওঠার পর সারফরাজের যে অনুভূতি হবে তা সামলানোর ক্ষমতা কি আছে এই গাধীর? সারফরাজ একবার ফাঁকা ঢোক গিলে বলল, আহা, হাতে ব্যথা রূপকথা। অন্যদিন খুব ব্যথা করছে গো। এ দেখো, দরজা পর্যন্ত খুলতে পারছি না। ও মাগো। বলেই মুখ কুঁচকে একটু নাটক করলো সারফরাজ। সারফরাজের অদক্ষ অভিনয়ে জল ঢেলে রূপকথা বলে উঠল, একটু আগেই তুমি আমাকে তুলেছিলে উপরে, তখন ব্যথা কোথায় ছিল? নির্ঘাত অভিনয় করছো, তাই না? রূপকথার পাল্টা উত্তরে সারফরাজ এক দৃষ্টিতে রূপকথার পানে তাকিয়ে রইল। এরপর শীতল ও গম্ভীর গলায় বলল, নিজের সর্বনাশ কেন ডেকে আনছো রূপকথা? রূপকথা আইধাই করে বলল, কোলে ওঠার সাথে সর্বনাশ ডেকে আনার কি সম্পর্ক? সময় হলে বুঝবে। বলেই হাত বাড়ালো সারফরাজ। সারফরাজের আহ্বানে ঠোঁটে প্রশস্ত হাসি ঝুলিয়ে এগিয়ে গেল রূপকথা। এরপর দুই হাত উঁচু করতেই ছোট বাচ্চার ন্যায় রূপকথাকে কোলে তুলল সারফরাজ। রূপকথা সারফরাজের গলা জড়িয়ে ধরতেই ইলেকট্রিক শক খেল সারফরাজ। সারফরাজের কানের কাছে মুখ এনে রূপকথা গদগদ স্বরে ফিসফিস করে বলল, প্রতিদিন একবার করে এসে কোলে উঠবো? সারফরাজ যেন কথা বলার ভাষা হারালো। এরই মধ্যে অভিরূপ ফিরে এসে দরজা খোলা দেখে ভেতরে ঢুকে গেল। ভেতরে দৃশ্যে তার চোখ কপালে। নেলিও এলো মিনিট 2 পর, বিরক্ত হয়ে রূপকথাকে ডাকতে। নেলি আর অভিরূপ দুজনকে একসাথে দেখে সারফরাজ বিব্রত হয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু নির্বিকার রূপকথা। নেলি এহেন দৃশ্যে চেঁচিয়ে বলে উঠল, এসব কি করছিস রূপকথা? এই লোকের কোলে উঠছিস কেন? শিগগির না। ছি ছি, কি সর্বনাশী কাজ কারবার। নেলির কথা কানে তুলল না রূপকথা। অভিরূপ বিস্ময়ে কথা বলার ভাষা হারালো যেন। তবুও বহু কষ্টে বলে উঠল, প্রথম সাক্ষাতেই কোলে?
দ্বিতীয়বার কি বাসর করে? সারফরাজ উত্তর করবার আগেই নেলির চোখ ছাপিয়ে ধরে কক্ষ ছেড়ে বেরিয়ে গেল রূপকথা। অভিরূপ অভিরূপ আর নেলির যেতেই রূপকথাকে নামিয়ে দিতে চাইল সারফরাজ, কিন্তু শক্ত হাতে সারফরাজের গলা চেপে ধরে রইল রূপকথা। এক প্রকার বাধ্য হয়েই জবরদস্তিমূলক নিজের থেকে ছাড়িয়ে মেঝেতে দাঁড় করল রূপকথাকে। এরপর লজ্জা জড়িত কণ্ঠে বলে উঠল, এরপর এমন আবদার করলে গল ফাটিয়ে দেব রূপকথা। কথাটি বলেই হন হন করে বাইরে বেরিয়ে গেল সারফরাজ। সারফরাজের চলে যেতেই ঠোঁট কামড়ে হেসে উঠল রূপকথা আর বিড়বিড় করে বলে উঠল, তোমাকে আমি ছাড়ছি না মশাই। তোমার সান্নিধ্য আমাকে যে আলাদা এক প্রশান্তি দেয়। কোথায় পালাবে আমাকে ছেড়ে তুমি? একবার পালাতে পেরেছো বলে বারবার পারবে? নো, নেভার। বর্ষণ মুখর সন্ধ্যার আবছা আলোয় বেলকনিতে পাতা ইজি চেয়ারে শরীর এলিয়ে চোখ বুঝে সিগারেট ফুঁকে চলেছে যুবক। বয়স 32-এর দোরগোড়ায়। বৃষ্টির ঝাপটায় সে ইতোমধ্যে তাকে বেশ খানিক ভিজিয়ে দিয়েছে, কিন্তু তাতে বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ নেই তার। গায়ের সাথে লেপ্টে থাকা ভেজা কাপড় ভেদ করে শরীরের পেশিবহুল খাঁজগুলো চোখে লাগছে। ক্লিন সেভের ফর্সা গালের চোয়ালদয় কেমন শক্ত আর তীক্ষ্ণ। টকটকে লালচে কোমল ঠোঁটে ঠেসে রাখা সিগারেটটা বড্ড বেমানান, তবুও নির্বিঘ্নে তার স্বাদ আস্বাদন করছে সে। কিছুক্ষণ পর ভীত সন্ত্রস্ত পায়ে এগিয়ে এলো বৃদ্ধ এক লোক। এই বাড়ির বয়োজ্যেষ্ঠ কাজের লোক সে। নাম তার দুলাল। দুলাল অন্ধকার ঘরকে লাইট জ্বালিয়ে আলোকিত করে বেলকনির নিকট গিয়ে দাঁড়ালো। এরপর মাথা উঁচু করে বলে উঠল, ছোট সাহেব, হসপিটাল থেকে ফোন এসেছে, আপনাকে চাইছে, নিচে আসুন। দুলালের কথায় চোখ মেলে চাইল যুবক। বিদ্যুতের ঝলকানিতে অদ্ভুত দ্যুতি ছড়ালো ভয়ানক চোখজোড়া, যেন জ্বলন্ত কয়লার খনি। হাতের ইশারায় দুলালকে যেতে বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো যুবক। এরপর কক্ষে এসে গায়ের পাতলা শার্ট ছুঁড়ে ফেলল ক্লথ বিনে। নতুন একটা টি শার্ট গায়ে চাপিয়ে চোখে মুখে গাম্ভীর্য ফুটিয়ে নিচে নেমে এলো। ল্যান্ডলাইনে এখনো কেউ অপেক্ষা করছে বোধহয়। যুবক ধীর পদে ল্যান্ডলাইন কানে তুলে গম্ভীর ভারী গলায় বলে উঠল, রুদ্র চৌধুরী স্পিকিং। ওপাশ থেকে কেউ কিছু বলল, যা শুনে কপালের শিরা ফুলে নাকের পাতা কেঁপে উঠল রুদ্রের। ঠোঁট কামড়ে নিজের ক্রোধ সংবরণ করে বলে উঠল, মেরে ইঞ্জেকশন দিয়ে ফেলে রাখুন। পাগলের ডক্টর আমি নই, আপনি। তাই নেক্সট টাইম থেকে এইসব বিষয়ে আমাকে ইনফর্ম করবেন না। গট ইট? ওপাশের মানুষ ফোন কেটে দিল। রুদ্র টেলিফোন শব্দ করে রেখে দুলালকে ডেকে উঠল। ভীত দুলাল এসে বলল, বলুন ছোট সাহেব। ওক ব্ল্যাক কফি দাও, চিনি ছাড়া। দুলাল ঘাড় কাত করে চলে যেতেই নিজের ফোন বের করলো রুদ্র। এরপর ডায়াল করলো কাঙ্ক্ষিত নাম্বার। রিং বাজার সাথে সাথেই রিসিভ করলো ওপাশের ব্যক্তি। বাজ পাখির ন্যায় শিকারি চোখে সম্মুখে দৃষ্টি মেলে রুদ্র বলে উঠল, হোয়াটস দ্য নিউজ দেয়ার কেভিন? নট গুড বস। এক্সপ্লেইন। পুলিশ সাপ্রাসের কারখানায় সন্দেহজনক কিছু পায়নি, খালি হাতে ফিরে এসেছে। তার দুই বডিগার্ড লুইস আর ইয়ং বড্ড চালাক, সাথে ব্রাউনি। এভাবে কিছু করা যাবে না, অন্য পথে হাঁটতে হবে। কেভিনের ইংরেজি নাবোধক কথাগুলো বেশ অপছন্দ হলো রুদ্রের। রাগে তার চোয়াল কেঁপে কেঁপে উঠছে থেকে থেকে। দাঁত পিষে রাখার কারণে মনে হচ্ছে দাঁতের কপাট এই বুঝি ভেঙে গেল। সারফরাজ তার চিরজীবনের শত্রু। এই শত্রুর একটা লোম পর্যন্ত বাঁকা করতে পারছে না সে, অথচ সারফরাজ ঠিক পদে পদে তাকে ঘোল খাওয়ানোর চেষ্টা করছে। আচ্ছা, সারফরাজ কি জানে কে এই রুদ্র চৌধুরী? নিজের ফোনের মেসেজ অপশনে গিয়ে খচখচ করে মেসেজ টাইপ করলো রুদ্র। এরপর সেটা পাঠিয়ে দিল গ্যাংয়ের সবচাইতে নিঃশংস হৃদয়হীন মানব কাইকে। কিল দ্যাট বাস্টার্ড, হি উইল ওপেন হিজ মাউথ ইফ হিজ কট। মেসেজ ড্রপ করে উঠে দাঁড়ালো রুদ্র। এই মুহূর্তে সবকিছু বিষাদ লাগছে তার। হঠাৎ রূপকথার মায়াবী ঘুমন্তী মুখশ্রী ভেসে উঠল রুদ্রের চোখে। মুহূর্তেই সমস্ত ক্রোধ, জেদ, রাগ শীতল জলধারার ন্যায় হলো। হৃৎপিণ্ডের গতিও কেমন তেজ হলো। গতিপিণ্ডের মধ্যখানে কেউ ক্রমাগত হাতুড়ি পিটিয়ে চলেছে যেন। রুদ্র দুই হাতে বুক চেপে ধরে বিড়বিড় করে আওড়ালো, দেয়ার রূপকথা, হাউ সুইট ইউ আর। রাত 9টার দিকে বৃষ্টি কমে এলো। খাবার দাবারের পালা চুকিয়ে
সারফরাজ অভিরূপের উদ্দেশ্যে কঠিন গলায় নির্দেশ দিল। ওদের বাড়ি পৌঁছে দিয়ে অভি। রূপকথা আগ বাড়িয়ে কিছু বলতে চাইল, কিন্তু কঠিন মুখশ্রী করে হাত উঁচিয়ে রূপকথাকে থামিয়ে দিল সারফরাজ। সারফরাজের এহেন নিষ্ঠুর আচরণে দুচোখ ছলছল করে উঠল রূপকথার। অভিমানও হলো খুব, কিন্তু সারফরাজ তা প্রশ্রয় দিল না। অভিরূপ সারফরাজকে ডেকে একটা কর্নারে নিয়ে স্বাভাবিক গলায় শুধালো, এমন করছিস কেন মেয়েটার সাথে? সদিচ্ছায় আগুনে ঝাঁপ দিতে চাইছে অভিরূপ। বয়স কম, ভুল করার প্রবণতা বেশি। আবেগে গা ভাসিয়ে নিজের সর্বনাশ ডেকে আনতে চাইছে। দুদিন পর রঙিন চশমা খুলে গেলে পস্তাবে, তখন আমি মরে যাব। অভিরূপ সারফরাজের কঠিন কথাগুলো খুব সহজেই বুঝে গেল, তাই তপ্ত শ্বাস ছেড়ে বলে উঠল, বুঝিয়ে বল, আই হোপ বুঝে যাবে। ওকে বোঝানোর অবস্থাতেই নেই আমি। হুঠাৎ আমাকে ছুঁয়ে দিচ্ছে, এটা সেটা বায়না ধরছে। বুঝতেই চাইছে না সে আর ছোট বাচ্চা নেই। কি করবি এখন? ক্যালিফোর্নিয়া যাবার ব্যবস্থা কর আমার। ও আমার পিছে এইভাবে লেগে থাকলে আমি নিজেকে সামলাতে পারবো না। আমি কখনোই চাই না ফুলের মতো সুন্দর একটা মেয়ে আমার মতো হৃদয়হীন পশুর জীবনে জড়াক। আমার লাইফ মিনিংলেস। আমি আজ আছি কাল নেই। সুযোগ পেলে শত্রুপক্ষ কুকুরের মতো রাস্তায় মেরে ফেলে রাখবে আমাকে। জীবনে অনেক কিছু হারিয়েছে সে। আমি চাই সে ভালো থাকুক। সুফিয়ান চৌধুরী তার জায়গায় আসলেই ঠিক। মেয়ের ধারণা ঠিক আঁচ করতে পেরেছিলেন ভদ্রলোক। অভিরূপ আর কথা বাড়ালো না। নিঃশব্দে রূপকথার আর নেলির সামনে গিয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, চলো তোমাদের রেখে আসি, অনেক রাত হয়ে গেছে, বৃষ্টির বেগ আবার বাড়লে ঝামেলা হয়ে যাবে। বলেই নেলিকে চোখ ইশারা দিল অভিরূপ। অভিরূপের কথায় রূপকথা ছলছল নয়নে সারফরাজের পানে একবার তাকালো। সেই দৃষ্টি উপেক্ষা করে গটগট পায়ে সিঁড়ি ধরে উপরে উঠে গেল সারফরাজ। সারফরাজের এহেন নিষ্ঠুর আচরণে টপ টপ করে অশ্রু গড়ালো রূপকথার গাল বেয়ে। দুই হাতে দ্রুত সেগুলো মুছে রূপকথা বলে উঠল, তুমি খুব খারাপ সারফরাজ, আমি আর কখনোই কথা বলবো না তোমার সাথে। করিডোরে দাঁড়িয়ে রূপকথার পুরো কথাটা শুনল সারফরাজ। এরপর তাচ্ছিল্য হেসে বিড়বিড় করে বলে উঠল, সেটা তোমার জন্যই মঙ্গলজনক রূপকথা। পিসফুল মেন্টাল হসপিটাল, ঢাকা মেন্টাল হসপিটালের 3 তলার এক কোণে ছোট একটা কামরা। কক্ষ নং 325-25A। কোয়েত খানার ন্যায় সবুজ রাঙা ছোট্ট কক্ষে খোলা জানালার ফাঁক দিয়ে দৃষ্টি মেলে বসে আছে 50 এক প্রবীণা। কক্ষের টিমটিমে হলুদ আলোয় বয়স্ক মানুষটার ফ্যাকাশে হাড্ডিসার চেহারা বেশ করে নজরে লাগছে। মানুষটা কেমন নিষ্প্রাণ, অনুভূতিহীন। জানালার থেকে ফাঁকা দৃষ্টি সরিয়ে বদ্ধ কক্ষের চারপাশে একবার নজর বুলালেন তিনি। সবুজ দেয়ালে জল দাগের উপস্থিত চোখে লাগলো। মসৃণ দেয়াল থেকে খসে যাচ্ছে চটচটে রং সমেত সিমেন্টের প্রলেপ। এলোমেলো অগোছালো কক্ষ আর চারপাশের ধুলার আস্তরণ। দেয়ালে থাকা ঘড়িতে নজর বুলালো সে। ঘড়ির কাঁটা কবে থেমে গিয়েছে তার হিসেবটা কেউ রাখেনি। অবশ্য পাগল মানুষের আবার সময় নিয়ে কিসের এত মাতামাতি। পুরো কক্ষ পরখ করে বিছানায় সযত্নে পড়ে থাকা ডাইনোসরের আকৃতির ছোট খেলনার প্রতি নজর দিল সে। চট করে উঠে গিয়ে সেই খেলনা বুকে জড়িয়ে বিড়বিড় করে বলল, এটা রাজের, এটা কাউকে দেব না আমি। রাজ কাঁদবে। কথাগুলো বলে তুলো আর মখমলের তৈরি ডাইনোসর বুকে চেপে ধরলেন তিনি। এরপর উঠে গিয়ে মেঝেতে পায়চারি করতে করতে ডেকে উঠলেন, সারফরাজ, ও বাবা, কোথায় তুই? ভাত খাবি না? খাবার যে ঠান্ডা হয়ে যায়। উপাস থেকে বোধহয় উত্তর আসে সারফরাজ ভাত খাবে না। মানুষটা ছেলের খাদ্য অনীহায় কপাল কুঁচকায়। সে কল্পনায় প্লেট ভর্তি ভাত দেয়, সাথে নেয় সারফরাজের পছন্দের ঝাল ঝাল গরুর মাংস। এরপর ছোটে ঘরময়। উদ্দেশ্য সারফরাজকে পরম আদরে ভাত খাওয়ানো। সদ্য নিয়োগপ্রাপ্ত ডিউটি ডক্টর দাঁড়িয়ে সবটা অবলোকন করলেন। এই নাম অজানা মানুষটার জন্য তার খুব মায়া হলো। সিনিয়র ডক্টরদের থেকে তিনি কিছুক্ষণ আগেই পেশেন্টের হিস্টোরি জেনেছেন। আরও জেনেছেন দীর্ঘ 21টি বছর ধরে এই একই বদ্ধ কক্ষে তার দিনরাত কেটে যাচ্ছে। মাঝে মাঝে নাকি তার ছেলে এসে তার খোঁজখবর নিয়ে যায়, কিন্তু ছেলেকে দেখলে আরও বেশি হাইপার হয়ে যান তিনি। তাই ছেলেটাও আর ঠিকমতো আসে না এখন। সাফু, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে বাবা। ভাত না খেলে পাপা তোকে ঘুরতে নিয়ে যাবে না। পাগল জ্ঞানহীন মানবীর এহেন দরদপূর্ণ কথায় ডিউটি ডক্টর তপ্ত শ্বাস ফেলে ভেতরে ঢুকল। এরপর তার সামনে এগিয়ে গিয়ে 2 বাহু চেপে ধরে নমনীয় গলায় বলল, আকস্মিক কারো কথার শব্দে নিজের জ্ঞানে ফিরল সে। এরপর রুগ্ন ফ্যাকাশে মুখে ফাঁকা দৃষ্টি মেলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল কিছুক্ষণ ডক্টরের মুখপানে।
মাথার চুলগুলো অল্প চুলকে ইতিউতু তাকিয়ে বলল, মায়া। ডিউটি লেডি ডক্টর মায়ার মাথায় হাত বুলিয়ে আদুরে স্বরে বলল। মায়া মাথা নাড়িয়ে বলল, এত দুষ্টু হয়েছে না, খেতেই চায় না। মায়ার বোকা দৃষ্টি আর কল্পনার সারফরাজকে ভাত খাওয়ানোর দৃশ্য ডক্টর সোহানাকে ব্যথিত করল। সে মায়ার সাথে তাল মিলিয়ে বলে উঠল। ডক্টরের প্রশ্নে ভাত খাওয়ার হাত থেমে গেল মায়ার। যেই চোখে সারফরাজকে ঘিরে উদ্বিগ্ন আর ভালোবাসা খেলা করছিল, নিমিষেই সেই চোখে ভীতি এসে ভর করল। মুখটা কেমন পাণ্ডু বর্ণ হলো, হাত জোড়া কেঁপে উঠল। মায়া বড় বড় চোখ করে সোহানার হাত চেপে ধরে বলে উঠল, হুশ, কাউকে বলো না। ও আমার ছেলে নয়, ও একটা শয়তান, নির্দয় আর নিষ্ঠুর সে। ভীতিযুক্ত মুখে মায়ার কাছ থেকে এমন কথা শুনে সোহানা বেশ অবাক হলো। তার কিছু বিষয়ে সন্দেহ হলো, তাই সে শুধালো, ও আমার রাজকে কষ্ট দিতে চায়। ও আমার কেউ না, ওকে দেখলে আমার ভয় লাগে। ও আসে আমাকে ভয় দেখাতে। আমি সত্যি বলছি, আমি ওর মা নই। বলেই ফুপিয়ে কেঁদে উঠল মায়া। এরপর কল্পনায় সারফরাজকে শক্ত করে বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল, সারফরাজকে মেরে ফেলতে চাই ও। ইচ্ছে করেই ওরা দাদি নাতি মিলে আমাকে বন্দি করে রেখেছে। ওরা খুব খারাপ, খুব। আমাকে এখান থেকে বের হতে দাও। আমি আমার কর্নেল সাহেবের কাছে যাব। সবাই অপেক্ষা করছে, আমার দেরি হয়ে যাচ্ছে। সারফরাজের স্কুলের ঘন্টা পড়ে যাবে। স্কুলের অনেক কঠিন নিয়ম কানুন, ইংলিশ মিডিয়াম স্কুল কি না, দেরি হলে গেট বন্ধ হয়ে যাবে। তোমার সাথে পরে কথা বলবো, কেমন? মায়ার এলোমেলো কথা আর কান্নায় সোহানা কেমন গোলক ধাঁধায় পড়ল। মায়া সেই গোলক ধাঁধা কাটিয়ে বলল, আমার রাজের চোখগুলো খুব সুন্দর, বুঝলে? খুব সুন্দর। সমুদ্রের স্বচ্ছ জলের ন্যায়। ওই চোখে শুধু মায়া, দরদ আর ভালোবাসা। আর যে ছেলেটা এখানে আসে, ওর চোখে কোনো ভালোবাসা নেই। সব কেমন ক্রূরতা আর রহস্য, হিংস্রতায় ভরা ওই ভয়ানক চোখ দুটো। সোহানা মায়ের কথায় একটাও ফেলল না, সব মনে গেঁথে রাখল। পাগল মানেই যে সবসময় আবল তাবল বকে তা নয়। মায়ের চোখমুখী বলে দিচ্ছে সে সত্যি বলছে। সোহানা কিছুটা চিন্তিত ভঙ্গিতে শুধায়। এবার চুপ হয়ে গেল মায়া। সে খোলা জানালায় অসহায় দৃষ্টি মেলে বিড়বিড় করে বলে উঠল, আমার বাড়ি কোথায় কর্নেল সাহেব? সোহানা যতটুকু বুঝলো, এই মায়া কোনো আর্মি অফিসারের স্ত্রী। কিন্তু একজন অফিসারের স্ত্রী কিভাবে পাগল হয়, এ পর্যন্ত এলো তার কিচ্ছুটি সোহানার মাথায় ঢুকলো না। এমন সময় একজন অ্যাসিস্ট্যান্ট এসে ডেকে উঠল ডক্টর সোহানাকে। কথাটি শুনেই মায়া সোহানার হাত খামচে ধরে কানের কাছে ফিসফিস করে বলে উঠল, প্লিজ ডোন্ট গো। হি ইজ নট মাই সান, হি ইজ আ ডেভিল। এবার সোহানার কাছে সবটা পরিষ্কার হলো। মায়া যে কোনো সাধারণ পাগল নয়, এটা চতুর সোহানা এক নিমিষে বুঝে গেল। তাই অ্যাসিস্ট্যান্টকে আদেশ দিল। অ্যাসিস্ট্যান্ট কাচুমাচু করে বলল। অ্যাসিস্ট্যান্টের কথা শেষ হতে না হতেই হসপিটাল পরিচালক মাহিদ সরোয়ার এলেন এবং তার সাথে এলো প্রায় 6 ফুট উচ্চতার সুদর্শন এক যুবক। যুবকের গায়ের সাদা শার্ট আর কালো ফর্মাল প্যান্ট অন্যান্য সৌন্দর্য ছড়াচ্ছে, কিন্তু সেই সৌন্দর্য সোহানার চোখ ধাঁধালো না। চোখ দুটো আসলেই হিংস্র ঠেকল। সোহানা এক পলক মায়ার মুখের দিকে তাকালো। কেমন ভয় আর অসহায়ত্ব এসে জেকে বসলো শুকনো মুখ জুড়ে। হসপিটালের পরিচালক মাহিদ সরোয়ার শক্ত গলায় বলে উঠল, কিন্তু মায়া সোহানার হাত চেপে ধরে অসহায় গলায় বলে উঠল। প্লিজ ডোন্ট গো। নিরুপায় সোহানা আমতা আমতা করে পরিচালকের উদ্দেশ্যে বলে উঠল। মাহিদ সরোয়ার কিছু বলবার আগেই আগত ছেলেটি ভরাট গম্ভীর গলায় বলে উঠল, আপনি যেতে পারেন ডক্টর। আমি আমার মায়ের সাথে পার্সোনালি কিছু টাইম এক্সপেন্ড করতে চাই। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সোহানা বলার মতো কিছু খুঁজে পেল না। সোহানা কক্ষ ত্যাগ করার উদ্দেশ্যে পা বাড়াতেই মায়া কেঁদে চিৎকার করে বলে উঠল, ও আমার ছেলে নয়, ও শয়তান। ও আমার সরফরাজকে মেরে ফেলতে চাই। এই হৃদয়হীন পশুর কাছে আমাকে একা ফেলে তোমরা কেউ যেও না। কিন্তু অসহায় মায়ার চিৎকার কারো হৃদয়ে মায়ার সৃষ্টি করল না। নিরুপায় হয়ে সোহানা মাথা নিচু করে কক্ষ ছেড়ে বেরিয়ে এলো, কিন্তু মস্তিষ্ক জুড়ে চলতে লাগলো মানবিক দুশ্চিন্তা। সকলেই চলে যেতেই যুবক তাচ্ছিল্য বাঁকা হেসে কক্ষে প্রবেশ করল। যুবকের চোখের দিকে তাকিয়ে
মায়া ভয়ে কুঁকড়ে গেল। যুবক বাঁকা হেসে বলে উঠল, ভয় লাগছে ফুপো? দেখলে পাগলের কথার কোনো দাম নেই নিষ্ঠুর ধরায়, তাই যত নিশ্চুপ থাকবে ততই মঙ্গল।